Assalamu alaikum. I'm Barrister Nabila Hoque, and welcome to Breaking Barrier episode 15. It's a platform where we invite young professionals from various fields to come and introduce themselves and to speak about their respective professions. Our guest for tonight is A.A. Kais, Country Manager, BigInfluencers Bangladesh. Without any further delay, I would like to invite Kais Bhai to come and join us. Assalamu alaikum, Kais Bhai. হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো ভালো। থ্যাংক ইউ এভরিওয়ান। Kais bhai, আমার first question to you. আপনার এই যে A Kais, what are the double A's for? It's Abdullah Al Kais, it's full form. So এই ইনিশিয়ালটা হচ্ছে আমি যখন লন্ডনে যাই তখন ওখান থেকে আর কি ইনিশিয়াল স্টার্ট হয় এবং সব জায়গায় আই ইউজ দিস। Kais bhai, এখন I would like to start by আপনার how did this journey start? Like আপনার পড়াশোনা কোথায় ছিল? And I know that you used to be in the same legal fraternity. So right. First of all, I started from law journey from British School of Law, inspired by Sandali Brahman, my mentor, teacher. And right. Oh, I see. Small world. Small world. হ্যাঁ, সো দেখা যায় কি যে প্রথমেই মানে ওই ফার্স্ট ইয়ারেই প্রথমে আমাকে বলে যে ওকে ফাইন ইউকে তে যাওয়ার ব্যাপারে ইন্সপায়ার করে। তো তারপরে আমি ওখানে এলএলবি পরে আমার বাংলাদেশে এসে অ্যাডভোকেটশিপ নেওয়ার পরে কিছুদিন প্র্যাকটিসও করেছি। অনেকদিন প্র্যাকটিস করার পরে আমি ছিলাম কাদের মাহমুদ আজম চেম্বারে। সো ওইখান ওর পরে আমি স্টার্টেড মাই জার্নি উইথ দ্য স্টার্টআপস এন্ড টেক ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। সো এইটার লাস্ট 2-3 ইয়ার্স আমি এই সেক্টরে। তার আগে কিন্তু আমি পুরোপুরি লিগ্যাল প্রফেশনাল ছিলাম। পুরোপুরি আইনজীবী ছিলেন। হ্যাঁ। Guys, by this shifting a career is definitely not easy, and apnar shifting from a well-established career to and doing something that is so different from your line of education and everything. What inspired you, or how were you motivated to take this leap? Okay, yeah, very good question. মানে ইনিশিয়ালি আমি যখন ল প্রফেশনে ছিলাম তখন আমি দেখতাম কি যে অনেক ক্লায়েন্টস আসতেন যারা স্টার্টআপস, এবং তাদের স্টার্টআপস গুলো মানে যত লিগ্যাল সাপোর্ট গুলো আমি দিতাম। কিছুদিন পরে দেখা যেত যে 6 মান্থ বা 1 ইয়ার পরে ওই স্টার্টআপটা ভ্যানিশ, ওইটা আর নাই। সো ইস্যু গুলা কি ফাউন্ডার্সদের ভিতরে ঝামেলা, তারপরে ফিনান্সিয়াল প্রবলেম, ইনভেস্টমেন্ট, বিজনেস প্ল্যান নাই। তখন আমি বুঝলাম যে এই সেক্টরটা আসলে ওয়েল গ্রুম না, মানে বাংলাদেশের। তো এটাকে মানে এখানে অনেক কাজ করার স্কোপ আছে, যেটা বাংলাদেশে আমরা সবাই একটা আইডিয়া থাকে মাথার ভিতরে, তো ওই আইডিয়াটা আমরা চাই যে এক্সিকিউট করব, কিন্তু আমরা জানি না হাউ টু এক্সিকিউট ইট। আমরা বিভিন্ন জনের কাছে সাজেশন নেই, লয়ারের কাছে যাই, বিজনেস পিপলের কাছে যাই, বাট আসলে ট্রেডিশনাল বিজনেস আর স্টার্টআপ ইটস টু ডিফারেন্ট ওয়ার্ল্ড। তো স্টার্টআপের কিছু নর্মস আছে, কিছু রুলস আছে, এইগুলো যদি আমরা প্রথম থেকেই মেনে চলতে পারি তাহলে সাকসেস, আমি বলবো না যে অবশ্যই সাকসেসফুল হবে, বাট সাকসেস রেটটা অনেক বেড়ে যাবে। এই কারণেই আমার শিফটিংটা, যে আই ওয়ান্টেড টু হেল্প দিস কমিউনিটি। আর স্টার্টআপে আমার কাছে মনে হয়েছে যে নতুন কিছু করা, ক্রিয়েটিভিটি, ইউনিক কিছু কাজ করার একটা সুযোগ আছে, যেটা লিগ্যাল প্রফেশনে আমি মানে আমার কাছে একটু বোরিং মনে হচ্ছে, যে একই ধরনের কাজ প্রতিদিন করা, ওইটা আমার মনে হয় ইউ আন্ডারস্ট্যান্ড দিস। Making all of us feel sad on the other side of the table. Right. As you were mentioning, there are some norms and rules that startup industries need to not necessarily abide by, but would be beneficial for them if they follow. If you could touch upon a few of those norms and rules. Exactly.
Sure. মানে ফার্স্ট অফ অল একটা স্টার্টআপ যখন আমরা স্টার্ট করি তখন আমাদের মনে রাখতে হবে যে এইটা থেকে হাউ উই জেনারেট রেভিনিউ, এটা যদি ফাইন্ড আউট করতে না পারি, so it's not an startup, এটা চ্যারিটি, it's an NGO, it's a different thing. So যদি মানি মেক করা না যায় ওই আইডিয়াটা মানে কোনোভাবেই সাকসেসফুল হবে না। সো দেখতে হবে যে হ্যাঁ একটা নাইস আইডিয়া, স্টার্টআপে মানুষ চেষ্টা করে যে কোনো একটা ট্রেডিশনাল কাজকে একটু কনভেনিয়েন্ট ওয়েতে করা যায় কিভাবে। ফর এক্সাম্পল উবার, আমরা কিন্তু আগে উবারের কথা চিন্তা করতাম না, তো আমাদের মাথায় আসতো না যে আমরা একটা আননোন মানুষের কারে করে আরেক জায়গায় যাবো, এটা আমরা কখনোই হ্যাঁ ছোটবেলা থেকে এটা মানা করা হতো আননোন কারোর সাথে কোথাও যাওয়া না। হ্যাঁ, আর এখন আমরা এক্স্যাক্টলি ওইটাই কিন্তু উবার আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে না এটা সেফ এন্ড সিকিউর। এই কাজটা ওরা কিভাবে করেছে, প্রথমে যদি বলতো যে না প্লিজ এরকম না, ব্যাপারটা তা না, ওরা 100 ট্যাক্সি নিয়ে একটা পাইলট প্রজেক্ট করে সান ফ্রান্সিসকোতে ওরা এটা ইমপ্লিমেন্ট করেছে এবং দেখেছে যে এর সাকসেস রেট ভালো, তারপরে দে স্কেল ইট আপ। সো এইটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা প্রথমে ছোট করে যদি একটা সাকসেসফুল বিজনেস মডেল রান করতে পারি, তারপরে আমাদের বড় স্কেলে চিন্তা করা উচিত। প্রথমে যদি $1 million ফান্ড ফ্রম ইনভেস্টররাও কিন্তু মানে ডিমোটিভেটেড হয়ে যায় যে ওয়াই এরকম ব্যাপার। Bhaiya, I know that you are the country manager of BigInfluencers. So, what does BigInfluencers do? What is your, the primary কাজটা কি? All right. BigInfluencers আসলে the social media master in this advertising world. So what we do, আমাদের automated এটা artificially intelligent platform. So আমরা ইনফ্লুয়েন্সার্স যারা আছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারপরে ইউটিউবার যারা, তো তাদেরকে দিয়ে প্রোডাক্ট এন্ডোর্স করি। সো ওরা সাইন আপ করা থাকে আমাদের প্ল্যাটফর্মে, ব্র্যান্ড তাদেরকে সিলেক্ট করে ড্যাশবোর্ড থেকে যে এই ইনফ্লুয়েন্সার্স আমার দিস ক্যাম্পেইনের জন্য রেলিভেন্ট। সো এক একটা ক্যাম্পেইনের জন্য এক এক রকম ইনফ্লুয়েন্সার্স নেওয়া হয়। সো তখন তারা ওই ক্যাম্পেইনটা শুরু করে এবং আমাদের পেমেন্টটা অটোমেটেড। এইখানে কোন রকম ওই ট্রেডিশনাল এজেন্সিতে যেরকম মানে ওই রকম ভাবে আমরা পেমেন্ট করি না। এরপরে এখানে একটা ওয়ালেট সিস্টেম আছে, মানে আমরা এটাকে বলি এসক্রো পেমেন্ট মেথড। সো এসক্রোতে আমরা ব্র্যান্ডের ওয়ালেট থাকে, ওইখান থেকে টাকাটা ডিসবার্স হয়। এরপরে হচ্ছে আমরা ডেটা অ্যানালিটিক্সটা দেই ক্যাম্পেইনের পরে, ব্র্যান্ডকে একটা রিপোর্ট দেওয়া হয় যে দিস ইজ দ্য আউটপুট অফ দ্য ক্যাম্পেইন। সো ব্র্যান্ড ক্যান মেক দ্য ফিউচার স্ট্র্যাটেজি from the campaign. So এই জিনিসটা আমরা করি। আমরা এখন আপাতত অপারেশন চলছে 2টা দেশে, নেপাল আর বাংলাদেশ। তো আমরা নেক্সট আমাদের টার্গেট হবে হচ্ছে ইউকে মার্কেটে আমরা রোল আউট করব হোপফুলি নেক্সট মান্থ। আর আমরা ইউএসএ এর মিস ওয়ার্ল্ড আমেরিকা টেকনোলজি পার্টনার। সো আমরা হচ্ছে ইউএসএ, হ্যাঁ, সো মিস ওয়ার্ল্ড আমেরিকার টেকনোলজি সাপোর্টটা কিন্তু আমরা এই বাংলাদেশ অফিস থেকেই দেওয়া হয়। So this is a very, pride for Bangladesh. Absolutely. Bhaiya, since you work in the tech industry and you are so highly involved in the tech industry, what technological advancements, or how do you think technological advancements are benefiting us? And again, of course, pros and cons of both. The fact this entire COVID situation has, I think digitalization ke I think aro 2-3 dhap এগিয়ে নিয়ে গিয়েছে। I believe there was this joke somewhere in LinkedIn which was like who influenced digital transformation the most, and I believe COVID influenced digital transformation. Because if you notice the revenue of Chaldal and Amazon and e-commerce, it just doubled. And during the lockdown I was in USA. মানে ওইখানে মানে বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে তো ইউএসএ অনেক ডিজিটালাইজড আগে থেকে। সো
তারপরেও আমি দেখেছি যে মানে লকডাউনের ভিতরে মানুষজন এভরিথিং মানে প্রত্যেকটা শপিং এই অ্যামাজন থেকে, তারপরে ফুড ফুড অর্ডার করতো এরকম বাইরে থেকে। সো এই অ্যাপস গুলা বা এই যে টেকনোলজির হেল্প নেওয়া, এটা এমন ভাবে ম্যাসিভ স্কেলে বেড়ে গেছে। সো এইটা খুব মানে নোটিশ করার মতো না। I think the most noticeable concept is age chal dal was something I used to use. Now I see my parents using chal dal. এই Like that is, I think, the most সেম the most হিয়ার, noticeable. এটাই হয় আর কি। হ্যাঁ হ্যাঁ right. So, So bhaiya, এবং I তারা would শিখে গেছে আর কি জিনিসটা আর কি। হ্যাঁ Ji. So, what is your take on it? How do you think? We all know the benefits of technology is obviously very evident in front of us at the moment. How do you think it is? What are the cons according to you? একটা জিনিস যেটা আমি মিস করি যে আমরা আই ফিল লাইক অল দ্য টাইম আই হ্যাভ বিন মনিটর, এরকম আর কি ব্যাপারটা। তো আমি যেখানে যাই জিপিএস এন্ড এভরিথিং সামওয়ান ইজ ট্র্যাকিং মি, এরকম একটা ব্যাপার। সো এই জিনিসটা ইট ফিলস ব্যাড পার্সোনালি। আমার মনে হয় সবার ক্ষেত্রে এটা হবে। তো আমরা অনেক বেশি স্মার্টফোন বেসড হয়ে গেছি। তো স্মার্টফোন ছাড়া দেখা যায় যে মানে আমরা 24 আওয়ার্স এর মধ্যে জাস্ট ঘুমাই, বাকি সময়টা খেতে খেতে অনেকে দেখি যে স্মার্টফোন ইউজ করছে। সো ফোন অ্যাডিক্ট। আমি নিজেও ফোনের সাথে থাকি এখন। এই জিনিসটা আমার, এইটা হচ্ছে সবচেয়ে বড় কমস টেকনোলজি। তো আমাদেরকে ওই ব্যালেন্সটা করতে হবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। যে স্মার্টফোনে মানে সবাই মানে অ্যাভেলেবল থাকা যাবে না 24 আওয়ার্স। যেটা ওই ওয়ার্ক ফ্রম হোমে যেটা হয়েছে যে রাত 10টার সময় ইমেল করলে দে এক্সপেক্ট দ্য রিপ্লাই অ্যাট 10:30। ইটস নট পসিবল। সো তারা মনে করছে যে বাসাতেই তো আছে, সো রেসপন্স কেন করবে না, এরকম আর কি ব্যাপারটা। If we could just track back to big influencers and the fact that your company works with social media influencers. So we grew up with the notion আমরা বাংলায় যেটাকে বলি প্রচারেই প্রসার. Right. And since you work with the advertisement sector, I want to know that and startups. So how important is advertisement for startups? And in terms of digital advertisements, I mean, how easy or how accessible it is for startups? ওকে, এখন তো অনেক ইজি হয়ে গেছে। মানে এখন মানে আগে কিন্তু একটা প্রোডাক্টের প্রমোশন করা ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট এবং এক্সপেন্সিভ। এখন কিন্তু একটা কন্টেন্ট, একটা জিনিস প্রোডাক্ট একটা ফেসবুকে ইজিলি প্রমোট করা যায়। সো রিচ করা খুব কনভেনিয়েন্ট। সো আমার কাছে মনে হয় যে তবে মানুষকে বিলিভ করানো, মানে ট্রাস্ট করা, ট্রাস্ট একটা ইস্যু। মানুষ জানে যে সামান ইজ প্রমোটিং। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা ইনফ্লুয়েন্সারদেরকে কাজে লাগাতে পারি, ইউটিলাইজ করতে পারি, কারণ ইনফ্লুয়েন্সার। তো যখন সাকিব আল হাসান যখন রিকমেন্ড সাম প্রোডাক্ট, তখন পিপল লাভ টু বিলিভ যে হ্যাঁ এটা মনে হয় ভালো। তো এই জিনিসটা আমরা মানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ ফর দ্য ব্র্যান্ডস। আর ফর স্টার্টআপস আমি বলবো যে এটা কস্ট ইফেক্টিভ, কারণ একটা ইনফ্লুয়েন্সার মানে খুব দ্রুত, কারণ একটা টিভিসি বানানো এবং টিভিতে ওইটা টেলিকাস্ট করা এবং নিউজ পেপারে অ্যাড দেওয়া, এটা একটা বড় বাজেট চলে যায় যে কোনো কোম্পানিতে। তো এই জিনিসটা মানে এখন বাজেটে না রাখলেও চলছে। তো ইটস নট মেইনস্ট্রিম নাও, মানুষ টিভি রেডিও মানে একটু কমে গেছে আর কি। তো এই জিনিসটা সোশ্যাল মিডিয়া রিচ করাটা ইজি হয়ে গেছে, বা এই যে ওটিটি প্ল্যাটফর্ম গুলো আছে এখন মানুষ এই দিকে আস্তে আস্তে So how important as per you is digital marketing? Like how, to what extent, obviously marketing is important, but এই যে digitalization-এর যুগে এই যে digital marketing আমরা যেটাকে বলে থাকি layman's term-এ, how important is this? ডিজিটাল মার্কেটিং আসলে মানে মানে মার্কেটিং পার্সপেক্টিভে ইটস জাস্ট অ্যানাদার ফর্ম অফ মার্কেটিং। সো উই ডু ইট ডিজিটালি। সো আমরা মনে হয় যে এই দিকে যদি আরো বেশি ফোকাস করি, এই যে বিলবোর্ড ইটস নট ইকো ফ্রেন্ডলি, তারপরে এই যে প্রিন্টেড নিউজ পেপার। সো ডিজিটাল মার্কেটিং এ আমরা ইটস ইকো ফ্রেন্ডলি এবং এইটা কস্ট ইফেক্টিভ। সো আমাদের এটাতে বেশি ফোকাস করা উচিত, এবং এইটা ক্রস বর্ডার। সো এটা কিন্তু আমাদের কোনো মানে কোনো লিমিটেশনস নাই।
সো এই জিনিসটা যদি মাথায় রাখা যায় এটা খুব ভালো হয়। এবং আমার মানে আমি যখন গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে কথা বলি, আই অলওয়েজ সে যে হ্যাঁ মানে গভর্নমেন্টেরও উচিত যে এরকম ডিজিটাল মার্কেটিং এর এটা ইউজ করে আমাদের দেশকে যদি আমরা প্রমোট করতে পারি, অন্যান্য দেশ যেভাবে ব্র্যান্ডিং করছে আমাদেরও আছে, বাট অনেক স্মল স্কেলে, ওইটাকে আমরা আরো বড় করে করতে পারি। আমাদের পর্যটনের জন্য ভালো হবে। So, since you are a lawyer, I will not say you were a lawyer. I will say that you are a lawyer, and we touched upon the topic of cross-border marketing and digital marketing. So, how do you comply with all the IP laws in terms of digital marketing? And because IP laws, as is obviously very strict, and it's something very sensitive, and I don't think most people still don't understand how the gravity of it, because since everything it's still very new. So how yes মানে কনসেপ্টটা নতুন, বাংলাদেশে নতুন, বাট অন্য জায়গায় অনেক আগে থেকেই আছে। তো বাংলাদেশে আমার মনে হয় যে আমরা মাঝে মধ্যে কনফিউশন ক্রিয়েট করি, কপিরাইট, ট্রেডমার্ক এগুলোর মানে ব্যাপারটা জানি না। এটার মূল সমস্যা হচ্ছে আমরা লয়ারের সাথে কথাই বলি না। সো উই ট্রাই টু কি বলবো, আমাদের নিজেদের কথা বলবো, আগে কেন কথাই বলবো না। ইভেন মানে এটা আমাদের মানে আমি জানি না, মানে এটা আমাদের অনেক মানে এই জাতিগত ভাবেই ব্যাপারটা চলে আসছে যে আমরা উই ফিল মানে টেম্পারেচার আসলো, মানে আমরা ফার্মেসিতে গেলাম একটা প্যারাসিটামল খেয়ে আমরা টেম্পারেচার মানে আমরা কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করলাম না। সো এই জিনিসটা সমস্যা, মানে আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিতে চাই না। সো এই কারণে বড় বড় ইস্যুজ হয়। এই যে আইপি লতে দেখা যায় যে পরে একটু যখন কোম্পানিটা গ্রো করে তখন এটা নিয়ে মানে কনফ্লিক্ট শুরু হয়। একটা এক্সাম্পল বলি, যেমন হান্ডি নিয়ে রিসেন্টলি বাংলাদেশে কিন্তু বড় ধরনের একটা ডিসপিউট আছে ছিল। তো এই ধরনের প্রবলেম মানে ইনিশিয়ালি রেজিস্টার না করার ফলে এই প্রবলেম গুলো হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এইটাকে যদি আমরা অ্যাওয়ার্ড করতে পারি, প্রপারলি রেজিস্টার্ড করতে পারি, তাহলে এই ট্রেডমার্ক, পেটেন্ট, কপিরাইট এই প্রত্যেকটা সেক্টরেই আমরা একটা ডিসিপ্লিন আনতে পারবো। আর জিনিসগুলো হচ্ছে ফিস কিন্তু খুব বেশি না, ইটস নট এক্সপেন্সিভ। এটা কিন্তু যে কোনো স্টার্টআপ এইটার এই খরচ করতেই পারে। সো আমার মনে হয় আইপি লতে আমাদেরকে মানে আরো বেশি সচেতন হতে হবে এবং এটাকে ইম্পর্টেন্স দিতে হবে যে না এটা দরকার, টু অ্যাভয়েড ফার্দার মানে লসুটস এন্ড এভরিথিং। এই জিনিসটা আমি প্রমোট করি আমার ফাউন্ডার, আমার কমিউনিটিতে আমি বলি। আর যেটা হয় আমি ইনফ্লুয়েন্সারদের সাথে মানে ক্রস বর্ডার এগ্রিমেন্ট গুলোতে আমরা প্রপার লিগ্যাল কমপ্লায়েন্স মেইনটেইন করি। এখানে তো আইপির ব্যাপার নাই, ওখানে হচ্ছে আমরা আর্টিস্টদের সাথে যেভাবে কথা বলি। জি। So this shift from legal practice to ag tech, what barriers did you have? I'm sure, I mean, you are convincing people. I can't even imagine me going telling my parents, আমি কালকে থেকে আর লয়ার হব না, আমি অন্য কিছু করব। How did that conversation go? That's what I first want to know. Right. একদম প্রথমে আমাকে বলা ছিল যে why did you study law then? If you start this, এটা তো it will help me, এইভাবে করে কনভিন্স করেছি যে, এবং এইটা আমার কাছে আমি জাস্ট কনভিন্স করেছি যে ইটস প্রমিসিং। এই আমার প্যারেন্টসও এখানে সাপোর্ট দিয়েছে। আর ইনিশিয়াল যে চ্যালেঞ্জটা ছিল যে আমি এই যে প্রথম আমার অফিসের একটা অ্যাসাইনমেন্ট ছিল যে আমাদের প্রাইসিং এবং ফাইন্যান্স নিয়ে একটা প্রেজেন্টেশন দিতে হবে। সো আই হ্যাড নো আইডিয়া, ঠিক আছে। তো তখন আমি স্টার্টেড লার্নিং, আমি ফাইন্যান্সের টেক্সট এবং এইগুলা সব মানে যেগুলা বুকস সাধারণত মানে ফাইন্যান্সের লোকজন পড়ে, সো ওইগুলা নিয়ে পড়াশোনা করে তারপরে আই মেড দ্য প্রেজেন্টেশন এন্ড দ্য প্রাইসিং এন্ড এভরিথিং। সো এখানে অনেক টার্মস ছিল নতুন নতুন, যেগুলা আগে জানা ছিল না আর কি। আমার কাছে মনে হয় যে একজন যদি চায় যে নতুন কোনো বিষয় মানে স্কিল ডেভেলপ করতে, একটু পড়াশোনা করলে ইটস পসিবল। মানে হয়তো এক্সপার্ট হতে পারবে না, সো ইউ গেট টু লার্ন দ্য বেসিক। So what advice would you give to somebody who asking for a friend,
just asking for a friend, but what advice would you give to somebody who wants to shift their career and try something new? না, I always welcome যে হ্যাঁ মানে আমি যদি if you or your friend wants to gift, আমি Friend, always আমি না, friend. so shift করার জন্য আমার মনে হয় প্রথমেই ওই যে সেক্টরে শিফট করছে ওইটা নিয়ে একটু পড়াশোনা করে তারপরে ওই সেক্টরের কি কি পটেনশিয়াল আছে, কি কি প্রবলেম আছে, এগুলো সব জেনে তারপরে, কারণ আসলে মানে আমরা যারা লিগ্যাল সেক্টরে তারা মনে করি মনে হয় যে ওই মেডিকেল সেক্টরে গেলে খুব ভালো হতো বা ইঞ্জিনিয়ারিং হইলে খুব ভালো হতো। প্রত্যেকটা সেক্টরে চ্যালেঞ্জ আছে। নদীর একুল কই সারিয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমার বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটাই হয় আসলে। আসলে প্রত্যেকটা প্রফেশনে এইরকম চ্যালেঞ্জ আছে। সো ওই যে তবে আমার যদি প্যাশন থাকে, ইন্টারেস্ট থাকে, তাহলে ওইটাতে ভালো করা যায়। আর যদি ল আর কি মানে বোরিং লাগে। আর হচ্ছে এই তো আর অনেকের আছে যে টাকা পয়সার দিকে মানে কোনো ফ্যাসিনেশন নাই। সো দেখা যায় যে ইফ ইউ ক্যান সাস্টেইন, আমি সবসময় এটা অ্যাডভাইস করি স্টার্টআপ ফাউন্ডারদের যে স্টার্টআপে ক্যাপিটাল ইনভেস্টররা ইনভেস্ট করবে, কিন্তু নিজের লাইফস্টাইল মেনটেন করার যে টাকাটা এটা থাকতেই হবে। ইফ ইউ ডোন্ট হ্যাভ ইট, আমি কখনো স্টার্টআপে যাওয়ার জন্য সাজেস্ট করি না। কারণ হচ্ছে যে ইউ ডেফিনেটলি মানে ইউ নিড টু ওয়ার্ক ফর সামওয়ান এলস, মানে ফর এনি কোম্পানি টু লার্ন থিংস এবং সেভিংসটা রাখার জন্য। কারণ এটা ছাড়া কোনো স্টার্টআপে গেলে মানে রাতারাতি তো আসলে রেভিনিউ আসা শুরু হয় না। সো এইটা একটা চ্যালেঞ্জ, সো সাস্টেইন করতে হবে। সো এই ব্যাকআপটা নিয়ে তারপরে স্টার্টআপে আসা উচিত। এটা অনেক বড় কোনো অ্যামাউন্ট না, বাট বেসিক আর কি এটা থাকতেই হবে। নাহলে পরে দেখা যায় যে মানে ওই ক্রাইসিসের তখন ওই মানে ফোকাস করা যায় না কাজে। Since you work with advertising and you understand the concept of reaching people and or being connected, how important, according to you, is cross-professional networking? And how do you think platforms such as BYPA helps people in terms of not just promoting their own brands, but also being well aware about what others are doing? থ্যাংক ইউ। আমি বাইপা বা এই ধরনের অ্যাসোসিয়েশনের ইম্পর্টেন্সটা মানে আমি সবচেয়ে বেশি ভালোভাবে রিয়েলাইজ করেছি, এবং এইটা আমি দুইটা স্টোরি বলবো। নাম্বার ওয়ান, আমি আর একটা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সাথে আমি ইনভলভ, জেসিআই। সো এটা এরকম বাইপার মতন। সো I get to know so many people from them, from this network, এবং ওইখান থেকে একটা ভালো একটা মানে আমি নেটওয়ার্কিং এবং এটা I got it. এরপরে ধরা যাক বাইপার কথা। বাইপাতে আমি কিন্তু বিভিন্ন প্রফেশনের মানুষজনকে পেয়েছি, এবং সাকসেস স্টোরি হচ্ছে I started a startup with the founder I know from BYPA. So এইটা কিছুদিন পরে match made in heaven. হ্যাঁ, match made in heaven. Exactly. So networking very important, এবং এই ধরনের ক্রস প্রফেশনাল অ্যাসোসিয়েশন বা নেটওয়ার্ক, এটা আমরা প্রথম অনেকে মনে করতে পারে ইটস ওয়েস্ট অফ টাইম বা এটা, বাট এটা শুধু নেটওয়ার্কিং মানে ইটস নট অ্যাবাউট যে স্টার্টআপ ফাউন্ড করতে হবে বা কোনো ক্লায়েন্ট এজেন্ট রিলেশন বা তাও না, অনেক কিছু শেখার জন্য এরকম অর্গানাইজেশন প্ল্যাটফর্ম দরকার অনেক স্কিল ডেভেলপ করার জন্য। সো এটা ইটস গুড। Since you work with influencers this closely, what trend or what current trend concerns you the most, and what current trend I would say motivates you the most or gives you hope for future? দুইটা জিনিস। একটা হচ্ছে ইনফ্লুয়েন্সারদের মধ্যে আমি একটা দেখেছি যে আমাদের তো অটোমেটেড প্ল্যাটফর্ম, সো আমি বাংলাদেশের ইনফ্লুয়েন্সারদের একটু টেকনোলজি মানে ভীতি আর কি, এটা খেয়াল করেছি যে টেকনোলজি তারা ইউজ করতে চায় না। সো প্ল্যাটফর্ম থেকে আমরা যখন ক্যাম্পেইনের জন্য ইমেইল করতাম বা সো দে ডোন্ট রেসপন্ড, হয়তো ইমেল চেক করা হয় না রেগুলারলি বা এরকম, সো দে ওয়ার্ক ইন আ ট্র্যাডিশনাল ওয়ে, ফোন করতে হয়, মানে ওই প্ল্যাটফর্মটা ওইভাবে তারা ইন্টারেস্টেড না।
ইমেল আবার ড্রপ করে আরেকটা যদি জিনিস ফোন করে না জানান যে ইমেল ড্রপ করবো হচ্ছে, আর ইউ ইভেন ওয়ার্কিং ইন বাংলাদেশ, ভাই একটা ইমেল করেছে আপনি ইমেল দেখেন, সো রিপ্লাইটা দিয়ে রাইট, সো এই জিনিসটা, সো এটা অটোমেটিক ইট ডাজন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ। তো যাই হোক, এটা আস্তে আস্তে আমরা চেঞ্জ হবে। আর আরেকটা জিনিস যেটা ইন্সপায়ারিং সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার্সরা, এই যে কারেন্ট যেসব সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং যে টপিকস গুলা, রিসেন্টলি হয়তো রেপ কথা হচ্ছে, সো আমি দেখলাম যে খুবই পজিটিভলি তারা দে পার্টিসিপেটেড ইন দ্য ক্যাম্পেইন এবং তারা তাদের ভয়েসটা রেজ করেছে। সো এইটা আই অ্যাপ্রিশিয়েট। ইভেন এর আগে যখন ওই যে সিটি কর্পোরেশনের যে স্ট্রে ডগস নিয়ে একটা ডিসিশনের এগেইনস্ট ইনফ্লুয়েন্সাররা অনেক বোল্ড স্টেপ নিয়েছে। সো আই অ্যাপ্রিশিয়েট যে ইনফ্লুয়েন্সাররা তাদের পলিটিক্যাল মানে নিউট্রালিটি রাখার জন্য, মানে ওই জন্য কোনো চুপ আছে ব্যাপারটা তা না, দে আর রেজিং দেয়ার ভয়েস, এবং এটা ইট ফিলস গুড যে ইনফ্লুয়েন্সাররা আসলে আমাদেরই একটা পার্ট, এবং তারা এখান থেকে, এবং এটা কিন্তু আমি শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতে বা অন্যান্য ইনফ্লুয়েন্সার কমিউনিটিতে দেখেছি যে সবচেয়ে ইন্সপায়ারিং হচ্ছে ডিক্যাপ্রিও। সো হি ইজ নট জাস্ট হলিউড অ্যাক্টর, মানে সে কিন্তু এনভায়রনমেন্ট নিয়ে, তারপরে আরো অনেক, এই যে ওশন নিয়ে, পলিউশন নিয়ে অনেকভাবে কাজ করছে। তো এইখানে আই অ্যাপ্রিশিয়েট দিস ইনিশিয়েটিভ বাই ইনফ্লুয়েন্সার্স। So influencers are obviously a huge part of the digitalization. So this digital transformation that we are currently going through, where do you think this will take us in the next 10 years? Where do you see the digital industry in the next 10 years in terms of advertisement and marketing? The benchmark would be a Amazon Go store in Gulshan or Glenmondi. So I want it. It's a touch-free store. You don't need to do anything to check out or anything. So I'm very hopeful about it. Maybe not within 5 years or within 10 years. Definitely, I expect যে এরকম স্টোর থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা সবসময় ঢাকা সেন্ট্রিক, সো আমি চাই যে এই ডিজিটালাইজেশনটা ঢাকার বাইরেও হোক, মানে চিটাগাং, খুলনা, মানে নট অনলি বিভাগীয় শহর, একদম আমি যাতে রাজশাহীতে বা একদম রংপুরে, মানে কোনো থানা বা উপজেলাতেও যাতে এই ডিজিটাল ট্রান্সফরমেশনের একটা টাচ দেখতে পাই আর কি। সো এটা আই এক্সপেক্টেড। তাহলে হবে কি, মানে ঢাকাতে তো আসলে, মানে ঢাকাকে যদি আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলতে পারতাম, তাহলে আমাদের লাইফ অনেক ইজি হয়ে যেত, অনেক এটাই আর কি। সো আই এক্সপেক্ট দিস। Where do you see, my same 10 years question again, where do you see big influencers slash the startup industry slash AA guys in the next 10 years? Where do you think you are heading towards? Okay. In next 10 years, I expect big influencers will roll out in different countries, maybe in North America, Australia, or Canada, or any other countries. So ওইটা আমি দেখতে চাই যে এটা একটা গ্লোবালি না হলেও রিজিয়নালি অনেক রিজিয়ন কভার করলো। সো এইটা আই এক্সপেক্ট। আর স্টার্টআপ ইন্ডাস্ট্রির ব্যাপারে আমি আমার যেসব ছোট ছোট যেসব ইনিশিয়েটিভ, স্মল স্কেল স্টার্টআপ, এইটাকে আমি স্কেল আপ করবো আস্তে আস্তে। সো নেক্সট 10 ইয়ার্স আমি চাই যে এই স্টার্টআপ গুলো যাতে একটা বড় ফ্রি হয়ে যায়, মানে এটা বড় একটা অবস্থান নেয় আর কি। আর আমার নিজেকে আমি দেখতে চাই যে, মানে আমার ফিউচার প্ল্যান হচ্ছে দ্য আলটিমেট গোল এ ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম করা। সো আমি নিজেকে একজন ভেঞ্চার ক্যাপিটালিস্ট হিসেবে দেখতে চাই, এবং তখন আমি অনেক স্টার্টআপে আমি কাজ করতে পারবো, ফান্ড দিতে পারবো, কথা বলতে পারবো, এরকম আর কি। সো আমার এক্সপার্টিসটা আমি Inshallah, next Shark Tank we are going to see you. সো এইটা হচ্ছে আমার পার্সোনাল ড্রিম আর কি, বা প্যাশন থেকে। If you had one advice for somebody who is looking towards venturing into the startup industry, especially the AgTech startup industry, what would that, I would say, what would be your advice for someone like that? Especially someone, for example, who has not much background knowledge on it. Background of a startup or? In terms of running a business on its own. Okay. So আমার অ্যাডভাইস হচ্ছে যে
যারা সাকসেসফুল বা যারা স্টার্টআপ অলরেডি মার্কেটে আছে তাদের কাছে প্রথমে আগে প্ল্যানটা শোনা। এখন পয়েন্টটা হচ্ছে যে এক একজন এক এক রকম অ্যাডভাইস করবে। কেউ বলবে যে না, দিস প্ল্যান ইজ বোগো, সো ইউ ডোন্ট ডু ইট। আবার কেউ বলবে যে ওকে, ওয়াও, দিস ইজ আ ভেরি নাইস প্ল্যান, জাস্ট গো ফর ইট। সো দুইটাই যে জাস্ট শুনে যে ভালো বললো খুশি হয়ে শুরু করে দিলাম ব্যাপারটা তা। সো নিজের ডিসিশন নিতে হবে। আর কনসালটেশনের জন্য যখন যেটা লাগে, মানে কোনো মেডিকেল স্টার্টআপের জন্য আমি বলবো যে অবশ্যই ওই কোনো একটা ডক্টরের সাথে কথা বলতে হবে, কোনো মেডিকেল এক্সপার্টের সাথে কথা বলতে হবে, কোনো লিগেল সমস্যা লয়ারের সাথে কথা বলতে হবে। নিজে নিজে যদি সলভ করার চেষ্টা করি এইসব সেক্টরের প্রবলেম গুলো, তাহলে ঝামেলা হবে। অ্যাডভার্টাইজিং অ্যাডটেক করতে হলে অবশ্যই অ্যাডভার্টাইজিং এ যারা এক্সপার্ট, যারা পায়োনিয়ার, এরকম অ্যাড ইন্ডাস্ট্রির কারোর সাথে কথা বলতে হবে। তো তারপরে আমি যে সাজেশন দিই যে স্টার্টআপে যেই সেক্টরের স্টার্টআপ, সেই সেক্টরের কোনো এক্সপার্টের সাথে আগে কথা বলে একটু মার্কেট রিসার্চটা করো। আমাদের দেশে মার্কেট রিসার্চের কোনো মানে কনসেপ্ট আছে, অনেকেই জানে, কিন্তু আমরা আসলে করি না। আমরা যেটা করি হচ্ছে কয়েকটা ফ্রেন্ড মিলে গল্প করি, একটা আইডিয়া আসে মাথায়, ও স্টার্টেড। সো এটা করা যাবে না, আমাদের আগে একটু সার্ভে করে নিতে হবে। স্মল Well স্কেলে করে informed নিলে এটা decision ভালো। নিতে হবে। রাইট। আর রিস্ক নেওয়ার প্রবণতা থাকতে হবে। রিস্ক মানে আমরা আসলে রিস্ক নিতে চাই না, একদম শিওর শট ওইটা তো তাহলে স্টার্টআপ হইলো না, স্টার্টআপ ফেল করবে। তো আমাদের প্ল্যান করে রিস্ক নিতে হবে। রিস্ক যদি না নেই তাহলে তো তাহলে ওইটা এফডিআর করে রাখলেই হয়, ব্যবসার মানে এটা বিজনেস করার দরকার নেই। Thank you so much, guys. Bhai. It was absolute delight to speak to you. I look forward to having more discussions with you, inshallah, and taking more advices for friends. Thank you. No problem. All right. Thank you. Thank you, everyone. Yeah. জি, ইনশাআল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ। বাই বাই। Inshallah. Allah. Bye bye.